নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, তার কথা কি বলবো আমি ভেবে পাচ্ছি না। তার মুখ থেকে শুনবো অনেক কথা, যদিও তার নাম হচ্ছে করবী মুখোপাধ্যায়। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো কথা, গল্প আর ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, আমি করবী মুখোপাধ্যায়। একদম। আপনাকে পেয়ে সত্যি ভীষণই আপ্লুত, কারণ আপনাকে পেয়েছি মানে না, এখনই সিক্রেটটা বলা যাবে না। আমরা উপস্থাপনায় যাব। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি থাকি সুভাষগ্রাম হরিণালীতে, বেশ। নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। একদম একদম একদম। দিদি, আপনি তো আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে প্রথম এলেন। আমাদের দর্শক বন্ধুদের সাথে আপনার একটু পরিচয় হয়ে যাওয়াটা ভালো। তাই আপনার সম্পর্কে যদি দু এক কথা আমাদের দর্শক বন্ধুদের বলতেন। নমস্কার জানাই চ্যানেল ভিশনের প্রতিষ্ঠাতা, তারা আমাকে যে সুযোগ দিয়েছেন আজকে আমার কিছু কথা বলার জন্য। আমি আসলে শিক্ষার্থী হিসেবে রসায়নের ছাত্রী এবং প্রাণ রসায়নের ছাত্রী, এবং পরবর্তীকালে আমি গবেষণা করি বোস ইনস্টিটিউট এবং আইআইসিবিতে থ্যালাসেমিয়া এবং প্রোটিন কেমিস্ট্রি নিয়ে। তারপরে আমি দক্ষিণ পূর্ব রেলওয়ে শিক্ষকতা পেশায় আসি। আসলে শিক্ষকতা পেশায় গিয়ে আমি আসলে শিক্ষার্থী হয়ে গেছিলাম, একদম। আমি শিক্ষক হইনি। তাই আমি 31 বছর দক্ষিণ পূর্ব রেলওয়েতে 15 বছর শিক্ষকতা করেছি, আর 16 বছর প্রিন্সিপাল হিসেবে আমাদের সাউথ ইস্টার্ন রেলের বিভিন্ন জোনে আমি কাজ করেছি, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্মানের সঙ্গে আমি 2021 সালে অবসর গ্রহণ করেছি। আমার এই যে লেখা, আমার যে কবিতা লেখার শুরু, সবাই প্রশ্ন করেন যে কেমিস্ট্রির লোক, হাতে থাকবে টেস্ট টিউব, একদম। মাইক্রোস্কোপ, হ্যাঁ, তার হাতে কেন কলম আর কবিতা? আসলে সেখানেও আমি আজকের আমার সকল ছাত্রছাত্রীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাদের পড়াতে গিয়ে আমি মূলত জোর দিয়েছিলাম যারা পেছনের বেঞ্চিতে বসেন, আমি পেছনের বেঞ্চি থেকে তাদেরকে সামনের বেঞ্চিতে আনবো, এটাই ছিল আমার মিশন। সেই কারণে আমি, আপনারা জানেন কেমিস্ট্রি মানে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। একদম। এই পর্যায় সারণীটা আমি 11-12 পড়াতাম। তো একবার ক্লাস 7-এ ক্লাস নিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমি পড়ালাম কিন্তু সবাই ঠিক পর্যায় সারণীতে ঢুকতে পারলো না। তখন আমি শুরু করলাম কবিতা লেখা, অর্থাৎ কবিতার রসায়ন দিয়ে রসায়নের যাত্রা আমার সেদিনই শুরু হয়েছে। দারুণ দারুণ, অসাধারণ। আর এই কাজ এছাড়া আমি পরিবেশ, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, যেহেতু আমি রেলওয়ে মানে একটা বৃহৎ পরিবার, সর্বভারতীয় সমস্ত ভাষার মানুষের ছাত্রছাত্রী এবং শিক্ষক সহকর্মী, তাদের সঙ্গে মিলতে পেরেছি। তাই জন্য আমার গবেষণার বিষয় ছিল থ্যালাসেমিয়া। তাই আমি রেলওয়েতে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করেছি। আমি পরিবেশের জন্য এই যে ডিগ্রেডেবল প্লাস্টিক্স অ্যান্ড নন ডিগ্রেডেবল, আপনারা জানেন আমি সাঁতরাগাছি ইংলিশ মিডিয়াম রেলওয়ে কাজ করেছি, আর বৃষ্টি মানেই ওটা পুরো ওয়াটার লকড হয়ে যাওয়া এবং ট্রেন সমস্ত বিকল হয়ে যাওয়া। তখন আমি কলোনিতে ছাত্রছাত্রীদের নিয়ে আমি অভিযান চালাই এবং রেলওয়েকে বাধ্য করি প্রত্যেক কলোনিতে 2 ধরনের ডাম্প দেওয়ার জন্য। একটা ডিগ্রেডেবল, এখন আপনারা কর্পোরেশন থেকে পান, এটা আমি 2007-8 করেছিলাম। আচ্ছা। এবং আমি খুব লড়াই করেই বলতে পারেন, আমি আমার স্কুলে স্বাভাবিক ছাত্রদের সঙ্গে কিছু স্পেশালি এবল চাইল্ডকে অনেক পেরেন্টসের সঙ্গে লড়াই করেছি, কিন্তু অফিসাররা সবসময় অ্যালাউ করেছেন, এবং তাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে আমি তাদেরকে আইসিএসসি বোর্ডে ইংলিশ মিডিয়াম, তারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমার শুধু এতটুকুই কৃতিত্ব, মানে ওদেরকে আমি করতে পেরেছি। সেই কারণে আমি 2008-এ আমি নেলসন ম্যান্ডেলা
তার একটি অর্গানাইজেশন সুইডেন থেকে আমি গ্লোবাল ডিপ্লোমা ইন চাইল্ড রাইটস আচ্ছা। এই ইউনেস্কো অ্যাওয়ার্ডটা পেয়েছি। এছাড়া রেলওয়ে থেকে অজস্র অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ডগুলো আমার কাছে কিছু না, আমার ওই যে 3জন স্পেশাল ছাত্রছাত্রীদেরকে আমি দাঁড় করাতে পেরেছি। ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয় সেটা হয়েছে ওদের ক্রেডিটে, একদম। কিন্তু আমি যদি পেছনের বেঞ্চের ছাত্ররা যারা সবসময় একটু অবমানিত হয়ে থাকে, অবনমিত হয়ে থাকে, ঠিক। কমিউনিকেশনটা করতে পারে না ঠিক মতো করে, তাদের জন্য আমার পুরো চাকরি জীবনটা আর আমার এই কবিতা চয়নগুলো তাদের জন্য। একদম একদম দিদি, সত্যি মানে অনেক কিছু জানলাম, মানে অনেক কিছু বুঝলাম, ও কত কিছু করা যায়, করা উচিত, আমরা হয়তো সবাই পেরে উঠি না। দিদি, এবারে একটু উপস্থাপনায় যাই। হ্যাঁ। হ্যাঁ, কি শোনাবেন বলুন। আসলে আজকে আমার কবিতার নৈবেদ্য আহা। সাজিয়েছি শতবর্ষী কবি বা দ্বিশতবর্ষী কবিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য, তাই এই নিবেদনের নাম আরাধনা। প্রথম আমি শুরু করছি, যেহেতু আমরা 2025 শেষ করে ফেলেছি এবং এই বিশ্বগ্রামে কাঁটা তারগুলো বারবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নতুন নতুন ছোট ছোট গ্রাম, অনেক শিশু, বৃদ্ধ, নর নারী তারা প্রাণ দিয়েছেন। তো সেই কারণে তাদের প্রতি প্রথমে আমি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি শুরু করছি প্রথম চিরসবুজ চিরগৈরিক কবি, গদ্যকার, গায়ক, সুগায়ক স্বামী বিবেকানন্দ, যিনি ভারতকে বিশ্বের মাঝে চিনিয়েছিলেন, তার কবিতা দিয়ে আজ আমি শুরু করছি। আমার কবিতা নাম বিবেকানন্দের লেখা বীরবাণী, সখার প্রতি। বাহ। কবিতাটা অনেক বড়, আমি কিছু অংশ বলবো সংক্ষেপিত। সংক্ষেপে। বেশ, শুরু করুন। সখার প্রতি, 1905 সালে লেখা। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যবান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছা মতিমান। দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শাস্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়। কে ব্যাপারে ছাড়িতে সংসার, যত দূর যাও বুদ্ধিরাতে করি আহরণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোন বিহঙ্গম, এ যে নয় পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নি শিক্ষা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধকিটা গম, ও প্রেম মাত্র তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করে বিসর্জন। ভিক্ষুকের কি বা বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও, যে বা ফিরে চায়, সিন্ধু বিন্দু হয়ে যান। দা ব্রহ্ম থেকে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর করো অর্পণ, করো সকে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আহা, মানে শুরুতেই অমৃতের স্বাদ, অসাধারণ। মানে কবিতার কথা তো কিছু বলার নেই, সেই দৃষ্টটাও নেই। আপনার কণ্ঠে অসাধারণ লাগলো দিদি, দারুণ। মানে এই একটা কবিতায় আরো অনেক অনেক কবিতা শোনার, আবৃত্তি শোনার মানে খিদে বাড়িয়ে দিল। আমরা পরের নিবেদনে যাই। হ্যাঁ, কি শোনাবেন বলুন। আমি আরেকজন দ্বিশতবর্ষী
নবজাগরণের অগ্রদূত, কবি এবং শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রতি শ্রদ্ধার্ঘ জানাবো। তাঁরই কবিতায় দ্য টম্ব আহা, ভাবানুবাদ করেছে কবি অনর্ঘ মুখোপাধ্যায়, যে একই সঙ্গে সুরকার, গীতিকার, লেখক। তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মানে দর্শক বন্ধু বোধহয় জানেন না, দর্শক বন্ধুরা, অনর্ঘ কিন্তু আমাদের করবিদেরই সুসন্তান একদম। তবে আপনারাও মানে অনর্ঘরও উপস্থাপনা আমরা অন্য কোনো পর্বে অবশ্যই দেখব। আজকে শুধু দিদি, দিদি পরের নিবেদন শুরু করুন। হ্যাঁ, কবিতার নাম অন্তিম ভিটেমাটির পদাবলী। ধুলোর চাদরে ঢাকা পাতাল ঘরের গায় নিষ্প্রাণ শিলালিপি দিচ্ছে জানান, এ ঘরে যাদের বাস তারা সব বেদুইন, নিষ্কাম নির্বাণে নেই পিছু টান। এই ঘরে জ্বালবে আলো সেরকম কেউই নেই, অনামিল আধারের আতুর ঘরে ক্লান্ত পথিক যত অজানা পথের শেষে নৈঃশব্দের মোহে ঘুমিয়ে পড়ে। এই সেই তীরহারা সমুদ্র পথ, যার হদিশ দেয়নি কোনো ভাটিয়ালি সুর, ফকিরও পারেনি কোনো মনোবেড়ি পড়াতে, অচিন পাখিও উড়ে গেছে বহু দূর। নিঃসঙ্গ সাহারায় রুক্ষ পথের শেষে এই সেই অজ্ঞাত মরুদ্যান, চেতনার পথ চলা এখানে হয়েছে শেষ, অচেতনায় সব বিলীয়মান। এখানেই ধসে পড়ে দাম্ভিকতার স্বৈরাচার, এখানে বন্দী অনন্তকাল যমন্তকের ইস্তাহার। ক্ষত বিক্ষত জীবন যাপন এখানে বৃহতি শান্তি চায়, ঘুণধরা অস্তিত্বরা থাকে কয়ামাতের প্রত্যাশায়। সব আবেগের লুকোচুরি এখানে হয়েছে শেষ, অন্ধকারের শ্বাস প্রশ্বাসে প্রাঞ্জলতা নিরুদ্দেশ। প্রকৃতপক্ষে স্মৃতিবিস্মৃত সত্তার এই বাসস্থান, সময়ের দেহ জড়িয়ে ধরেছে এখানে অমোঘ শূন্যস্থান। আহা, উফ, আমি তো বিভোর হয়ে শুনছিলাম আপনার আবৃত্তি, মানে এত সুন্দর। আপনার গলায় যেন অনবদ্য হয়ে উঠল। সত্যি আমরা আপনার পরবর্তী নিবেদনে যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। দর্শক বন্ধু, আপনারা তো জানেন যে অনুষ্ঠান চালাতে গেলে ছোট্ট একটা বিরতি নিতেই হয়, তাই এক্ষুনি বিরতির পর ফিরে আসছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর তার সঙ্গে তো আছেই করবিদি। করবিদির কবিতা এখনো শোনা বাকি। দিদি, আপনাকে আরো কবিতা তো শোনাতেই হবে, তবে এখন শুরু করবেন কিন্তু একটা ইংরেজি কবিতা দিয়ে। অবশ্যই করা যাবে তো? আমি চেষ্টা করছি। একদম একদম একদম। নমস্কার। যেহেতু আমি শুরুতেই বলেছি যে বিশ্বগ্রামের কাঁটা তারগুলো ভেঙে চুরে ছোট ছোট কাঁটা দাঁড়িয়ে ছোট ছোট গ্রাম তৈরি হচ্ছে, যার সূত্রপাত হয়েছিল হিরোশিমা নাগাসাকির 1945-এর 6-9 আগস্ট, যা 9/6 করে দিয়েছিল বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশ্বকে। কবি নাজিম হিকমতের লেখা টার্কিশ কবি দ্য হিরোশিমা চাইল্ড। I come and stand at every door, but none can hear my silent tread. I knock and yet remain unseen, for I am dead, for I am dead. I am only 7, though I am dead. In Hiroshima, long ago, I am 7 now, as I was then. When children die, they do not grow.
as I am 7 now, as I was then. When children die, they do not grow. My hair was scorched by swirling fire. My eyes grew dim, my eyes grew blind. Death came, turned my bones into dust that was scattered by the wind. I need no fruit, I need no fire, I need no sweets, not even bread. I ask for nothing for myself, for I am dead, for I am dead. All that I need is that for peace. You fight today, so that the children of this world can live and grow and love and play. You fight today, so that the children of the world can live and grow and love and play. Namaskar. কি বলবো, সত্যি মানে কোন গভীরতায় চলে যাওয়া যায় না এগুলো ভাবলে। সেই পরিস্থিতি, সেই মুহূর্ত, সেই সিচুয়েশন, মানে কিছু বলার নেই, মানে অশ্রু সজল চোখ ছাড়া, একদম আর কিচ্ছু বলার নেই। বিদীর্ণ হৃদয় আর অশ্রু সজল চোখে চোখ। সেই সকল শিশুদের বিজ্ঞানের প্রযুক্তি যাদের মুহূর্তে ডাস্ট বানিয়ে দিয়েছে। মানুষ কতটা অসহায়। আমরা অসহায়, একদম। পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এবারে আমরা অন্য উপস্থাপনায় যাই। হ্যাঁ। কি শোনাবেন দিদি? আমি আরেক তরুণ কবি, ঊনবিংশ শতাব্দীর বা বিংশ শতাব্দীর শুরুতেই, যিনি শতবর্ষী কবি, 2026 তার শতবর্ষ পূর্ণ হচ্ছে, কবি, তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের অভিবাদন। হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নয়তো বিপুল সম্ভাবনা, দিকে দিকে উদযাপন করছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল ঘিরে কবষ্ণ, ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। স্বপ্নের বীজ বপন করেছি সদ্য, বিদ্যুৎ বেগে ফসল সংঘবদ্ধ। হে সাথী, ফসলে শুনেছ প্রাণের গান, দুরন্ত হাওয়া ছড়ায় ঐক্যতান। বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করব নতুন ভিত্তি, তারই সূত্রপাতকে করেছি সাধন। হে সাথী, আজকে জানাই রক্তিম অভিবাদন। আহা, দারুণ। মানে আমি জানি না আজকের অনুষ্ঠানটা কি করে এত সুন্দর হয়ে উঠছে। আমার মনে হয় এত সুন্দর সুন্দর কবিতা আর আপনার কণ্ঠশৈলী দিয়েই আমাদের অনুষ্ঠান এগিয়ে চলছে। সত্যি অসাধারণ। মানে আরো আরো অনেক শুনতে ইচ্ছা করছে, যদিও আমরা অনুষ্ঠানের শেষের দিকেই এগিয়ে চলেছি। তো দিদি, এর পরের নিবেদন কি হবে? আমার ইচ্ছা ছিল সুকান্তের একটা কবিতা বলা। হ্যাঁ, বলুন। কবিতা চট্টগ্রাম, 1943। ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম, চট্টগ্রাম, বীর চট্টগ্রাম। বিক্ষত বিধ্বস্ত দেহে অদ্ভুত নিস্তব্ধ সহিষ্ণুতা আমাদের স্নায়ুতে স্নায়ুতে বিদ্যুৎ প্রবাহ আনে আনে আজ চেতনার দিন। চট্টগ্রাম, বীর চট্টগ্রাম, এখনো নিস্তব্ধ তুমি, তাই আজ পাশবিকতার দুঃসহ মহড়া চলে, তাই আজ শত্রুরা সাহসী। জানি আমি তোমার হৃদয়ে অজস্র উদার্য আছে, জানি আছে সুস্থ শালীনতা, জানি তুমি আঘাতে আঘাতে এখনো স্তিমিত নও, জানি তুমি এখনো উদ্দাম। হে চট্টগ্রাম, তাই আজ মনে পড়ে রক্তাক্ত তোমাকে, সহস্র কাজের ফাঁকে শার্দুলের ঘুম, অরণ্যের স্বপ্ন
চোখে দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর, হে অভুক্ত ক্ষুধার্ত সাপদ, তোমার উদ্যত থাবা সঙ্গবদ্ধ প্রতিটি নখর এখনো হয়নি নিরাপদ। দিগন্তে দিগন্তে তাই ধ্বনিত গর্জন, তুমি যাও শোনিতের স্বাদ, যে স্বাদ জেনেছে স্তালিন গ্রাদ। তোমার সংকল্প স্রোতে ভেঙে ভেসে গেছে লোহার গরাদ, এ তোমার নিশ্চিত বিশ্বাস, তোমার প্রতিজ্ঞা, তাই আমার প্রতিজ্ঞা চট্টগ্রাম, আমার হৃৎপিণ্ডে আজ তারে লাল স্বাক্ষর দিলাম। জানুয়ারি মাস 2026-এ সূর্য সেনকে স্মরণ করে এই কবিতাটা সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন। আহা, উফ, দারুণ। মানে কবিতার মধ্যে দিয়ে আমরা কিরকম এক সময় থেকে আরেক সময় পাড়ি দিতে পারি, তাই না? হ্যাঁ, এবং সেই আবেগটা এত মানে তরতাজা হয়ে ওঠে, এবং সেটা আপনার কণ্ঠের দৌলতেই কবিতাগুলো জীবন্ত হয়ে উঠছে। দিদি, আমরা কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? রবীন্দ্রনাথ ছাড়া তো শেষ হয় না। আহা, তিনি তো এশিয়া মহাদেশে উপমহাদেশের প্রথম নোবেল জয়ী কবি। ওহো, বিশ্বকবি রবীন্দ্রনাথের এক বটবৃক্ষের মতো সমস্ত সাহিত্য জগৎকে আগলে রেখেছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এই কবিতাটা গীতাঞ্জলির 12 নম্বর কবিতা। কবিতার নাম অনেক কালের যাত্রা আমার। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক কালের যাত্রা আমার, অনেক দূরের পথে প্রথম বাহির হয়েছিলেন, প্রথম আলোর রথে। গ্রহে তারায় মেকে মেকে পথের চিহ্ন এলে মেকে, কত যে লোক লোকান্তরে অরণ্যে পর্বতে। সবার চেয়ে কাছে আসা, সবার চেয়ে দূর, বড় কঠিন সাধনা, যার বড় সহজ সুর। পরের দ্বারে ফিরে শেষে আসে পথিক, ফিরে নিজের আপন দেশে। বাহির ভুবন ঘুরে মেলে অন্তরের ঠাকুর। অনেক কালের যাত্রা আমার, অনেক দূরের পথে প্রথম বাহির হয়েছিলেন, প্রথম আলোর রথে। আলোর রথ তো উনিই আমাদের দেখিয়েছেন, তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। উফ, দিদি, অসাধারণ উপস্থাপনা। মানে কি বলবো, আমি স্পিচলেস। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং এত সুন্দর সুন্দর কবিতা আপনার কণ্ঠে কণ্ঠশৈলীর মাধ্যমে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন সময় বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে করবিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় কি বলবো একদম অন্য রকম একটা মাত্রা নিল। সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। কৃতজ্ঞতা জানাই চ্যানেল ভিশনকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।